মোহাম্মদ ইউনূস বারবার করে ভারতকে শত্রু প্রতিপন্ন করেছে, আসলে তো ভারত বন্ধু বাংলাদেশ, এটা বারবার হয়েছে, কিন্তু তাকে দিয়ে যারা বলিয়ে নিচ্ছে তারাই কি এবার মোহাম্মদ ইউনূসেরকে বাধ্য করেছে হাসিনার পা ধরতে? শুধু তা নয়, পা ধরতে এরা মোহাম্মদ ইউনূসের অনেক বড় ক্ষতি করতে পারে, কারণ এরা তো আমি একটা কথা একটু এখানে বলতে চাই, আমি আপনার কাছে জানতে চাইবো যে বারবার করে সিআই এর কথা বাংলাদেশের মাটিতে বারবার করে উঠে এসেছে, সেটা সেন্ট মার্টিন হোক বা বাংলাদেশের বিভিন্ন যে এলাকা, চট্টগ্রাম হোক, যে জায়গাগুলো হোক, সিআই এর কথা বারবার করে উঠে এসেছে যে সিআইএ এগুলো করাচ্ছে, অসমর্থিত সূত্র হোক বা অন্য কোনো সূত্র হোক, বারবার করে সিআই এর নাম উঠে আসছে। তাহলে কি এবার সিআই এর তোপের মুখেই মোহাম্মদ ইউনূস? আমি সরাসরি এই বিষয়টা একটু জানতে চাই। দেখুন, সিআইএ একা মোহাম্মদ ইউনূসকে ওখানে রেখে দেয়নি, ডিপ স্টেট রেখেছে, তাতে সিআইএ এর একটা অংশ থাকলেও থাকতে পারে, আমরা প্রমাণ ছাড়া এসব কথা বলা উচিত না, আমরা বাংলাদেশ নই, কিন্তু ডিপ স্টেটের প্রেজেন্স আছে, এটা 100% আছে। এই ডিপ স্টেটের মধ্যে কোন কোন এজেন্সি আছে, কোন কোন ইনভেস্টার্স আছে, কোন কোন কর্পোরেটস আছে, কোন কোন দেশের রাষ্ট্রপ্রধানরা আছে, এটা তো সময় বলবে। তবে এইটুকুনি আপনাকে আমি বলে দিচ্ছি, মোহাম্মদ ইউনূস এখন সেই ডিপ স্টেটের কাছে এমন একটা পরিণতি হয়েছে যে তাদের কাছে সেটা না গিলতে পারছে না ফেলতে পারছে, মানে যে কোনো মুহূর্তে মোহাম্মদ ইউনূসকে উপড়ে ফেলা হতে পারে, উপড়েও ফেলে দেওয়া হতে পারে, এক্সপোজও করে দেওয়া হতে পারে, একদম গায়েব বা ডাইলিউট করে দেওয়া হতে পারে। আচ্ছা, মানে এত বড় একটা সমস্যার মধ্যে মোহাম্মদ ইউনূস রয়েছেন। আমি এইখানে এই জায়গাটা যে সেন্ট মার্টিন টার্গেট ছিল আমেরিকার নেভাল অফিসাররা সেখানে ঢুকে গেছে, সেন্ট মার্টিন এই মুহূর্তে একেবারে বাংলাদেশের হাতের মুঠোয়, সেই কারণে কি আমেরিকার আর বাংলাদেশের ওপর খুব একটা নজর নেই? কারণ যে কাজটা তারা করতে চেয়েছিল সেটা তারা করে ফেলেছে। হাসিনার সঙ্গে তো এখান থেকেই বিরোধ, যেটা পরে প্রকাশ্যে এসেছে যে সেন্ট মার্টিন হাসিনার কাছ থেকে তারা দাবি করেছিলেন। অন্যদিকে পাকিস্তানের আইএসআই এর অফিসাররা প্রত্যেকদিন যাচ্ছেন আসছেন, তাহলে এখন আমেরিকা কি পাকিস্তানকে আটকাবে, না নিজেরা ঘাঁটি গাড়বে, না পাকিস্তান বাংলাদেশকে দিয়ে ভারতের ওপর অ্যাটাক করাবে, নাকি আমেরিকা পাকিস্তানকে দিয়ে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের দিকে আঙুল তুলবে? ম্যাডাম, আমি যখন মানে পুরো বিষয়টা কি? ম্যাডাম, আমি যখন পড়াশোনা করতাম, আমিও পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারটাকে না প্রচণ্ড ভয় পেতাম। আমি ক্ষমা চাইছি আপনার থেকে, পারমুটেশন কম্বিনেশন আমার পক্ষে বলা সম্ভব না কে কী করবে কে কী করবে না। তবে আমার ধারণা এটাই, যে যা করবে তার প্রত্যুত্তর পাবে, যে যা করবে তার গুড রেজাল্ট পাবে। এবং অ্যাবসলিউটলি আমার প্রশ্নটা হচ্ছে, ভারত যদি এবার বাংলাদেশের বিপক্ষে কোনো রকম কোনো হাত তোলে বা কোনো রকম কোনো অ্যাটাকের পথে যায়, তাহলে পরোক্ষে পাকিস্তানের সঙ্গে লড়াই করবে, না পরোক্ষে ইউএস এর সঙ্গে লড়াইটা করতে হবে? ভারতবর্ষ এরকম কোনো হঠকারী পদক্ষেপ নেয়ই না। ভারত এরকম কোনো পদক্ষেপই নেয় না যে এরকম কারোর সাথে যুদ্ধ করবে, কারোর সাথে তারা করবে, কাউকে মারবে, এইরকম কাজকর্মের মধ্যে ভারত লিপ্তই থাকে না। ভারতের এন্টায়ার ডিপ্লোমেসিটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ, ভারতের এন্টায়ার প্র্যাকটিসটা হচ্ছে পিস, ভারতের এন্টায়ার প্র্যাকটিসটা হচ্ছে ভেরি লিবারাল ওয়ে অফ রিপ্রেজেন্টেশন। ভারত কোনোদিনই অ্যাগ্রেশন, কিন্তু আপনি এই কথাটা বলতে পারেন, যখন দিল্লি বিস্ফোরণের মতন একটা ঘটনা ঘটে গেল এবং সেখানে প্রত্যক্ষ বাংলাদেশের যোগ সামনে এলো, তখনও যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না ভবিষ্যতে, সেটা কি আপনি এভাবে বলতে পারেন? বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর যারা যারা ষড়যন্ত্রকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দুটো আলাদা জিনিস। যারা যারা ষড়যন্ত্রকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা দরকারি। বাংলাদেশ একটা রাষ্ট্র হিসাবে, সেখানে সাধারণ মানুষও থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা একটা অন্য জিনিস, সেটা হঠকারিতা। দুটোর মধ্যে কোনটা চয়েস করবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি অবভিয়াসলি বলবো ভারতবর্ষের যে ম্যাচিওর মাইন্ডসেটটা আছে, তাতে যারা দোষী তাদেরকে মারবে, সাধারণ মানুষ মৃত্যুবরণ করার তো কোনো কারণ নেই। আমরা পাকিস্তান সাধারণ মানুষের কথা তো কারেক্ট, তাই জন্য বাংলাদেশ একটা রাষ্ট্র, আমরা কোনো রাষ্ট্রের এগেইনস্টে নই, আমরা সেই রাষ্ট্রে যারা কনস্পায়ারার, যারা কনস্পিরেসি করছে। আমরা অপারেশন সিন্দুরে দেখেছি যে পাকিস্তানের বিরুদ্ধে ঠিক কোন কোন জায়গাতে ভারত অ্যাটাকটা করেছিল, এটা অপারেশন সিন্দুরে একদম স্পষ্ট যে ভারতের আসল টার্গেটটা কি ভারতে, সেটা ভারত খুব স্পষ্ট করে দিয়েছে। এবার যদি বাংলাদেশের ক্ষেত্রেও ভারত সেই জায়গাটাই নেয়, তাহলে পেছনে কে, মানে সাপোর্ট সিস্টেমটা কে বাংলাদেশের সেই জেহাদি যে মানসিকতা বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তার পেছনে আসল সাপোর্ট সিস্টেমটা কি? কারেক্ট, আমার কাছে কথাটা এটাই, সেই সাপোর্ট সিস্টেমটাকে ধূলিসাৎ করে দিতে হবে। সাপোর্ট সিস্টেম মানে কিন্তু কোনো রাষ্ট্র, গভর্নমেন্ট না, আমি সেইটাই জিজ্ঞেস করছি আপনার কাছে, যে সেই সাপোর্ট সিস্টেমটার পেছনে কোন দেশের মস্তিষ্ক, কোন দেশের মানুষগুলোর মস্তিষ্ক? অবভিয়াসলি পাকিস্তানের ভিতরে যে টেররিস্ট অর্গানাইজেশনসগুলো আছে তারা ইনভলভড, বাংলাদেশের মধ্যে যে টেররিস্ট আউটফিটসগুলো আছে তারা ইনভলভড।
প্রচুর ডিপ স্টেট ইনভলভ যারা ইনভেস্ট করছে এই জিনিসগুলোতে। শুনুন, ভারত যত ডিস্টেবল হবে, গ্লোবাল ইকোনমিক অর্ডারটা চেঞ্জ হবে, তত ভারতের এগেনস্টে গোটা কনস্পিরেসিটাকে ড্রাফট করা যাবে। সুতরাং সিম্পল ব্যাপার, এই যারা কনস্পায়ারার আছে ভারত এবং ভারতের সৈন্যবাহিনী, তাদের এগেনস্টে, নট এগেনস্ট দ্য স্টেট। স্টেট অফ অ্যাফেয়ার্স আলাদা জিনিস, স্টেট অফ কনস্পায়ারার আলাদা জিনিস। উই উইল অ্যাটাক দ্য পিপল হু কনস্পায়ার। কিন্তু আমি যদি একটু অতীতে যাই, হোমি জাহাঙ্গীর ভাবা তার শেষ হয়ে যাওয়ার পেছনে, সেখানে তো লোকে বলে যে সিআইএ এর একটা হাত থাকলেও থাকতে পারে, যদি নিশ্চয়ই। সেটাতে প্রমাণ কোনো রকম ভাবে পাওয়া যায়নি। নিশ্চয়ই। আজকে যদি বাংলাদেশের এই ঘটনার পেছনে বা দিল্লি বিস্ফোরণের এই ঘটনার পেছনে, বলা তো যায় না সেরকম কোনো সূত্র বা সেরকম কোনো কিছু যদি ভারত পায়, আজকে ভারতের অবস্থানটা কি হবে? সিআইএ হাত আছে কি নেই সেটা তো ইনভেস্টিগেটিভ ম্যাটার। সিআইএ এর আমি যদি, ওই জন্য যদি কথাটা বলেছি, যদি পাওয়া যায় তখন সেটা নিয়ে ইনভেস্টিগেট করা হবে, সেটা নিয়ে সরকার ভাবার ইকুইপড, সেটা নিয়ে ভাবনা চিন্তা করার। কিন্তু ডিসাইসিভ আগে থেকে কি করে দিচ্ছি? আগে যদিটাকে সলভ হবে, তারপর ডিসিশন হবে। ফার্স্ট দ্য অ্যান্সার নিডস টু বি গিভেন, না যেটা সত্যি না মিথ্যে, দেন উইল কাম ইনটু দ্য কনক্লুশন পার্ট। আমরা দিল্লি বিস্ফোরণের কথায় আলোচনা করছিলাম এবং মোহাম্মদ ইউনূসের কেন এতটা ভয়, বারবার করে কেন শেখ হাসিনার পায়ে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছেন তিনি অজ্ঞাত মিটিংয়ে, অজ্ঞাত স্থান। আমরা অনেক কিছুই প্রকাশ্যে আনতে পারি না, এবং যেটা সুভাষিস বাবু বলছিলেন যে অনেক কিছুই আমরা প্রকাশ্যে আনতে পারি না, আবার অনেক কিছু বলতে পারি না, কারণ নিরাপত্তার একটা ব্যাপার সব সময় থেকে থাকে। কিন্তু যদি শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনূস বাঁচতে চান, তাহলে কি তাকে শেষ পর্যন্ত ভারতের হাতে পায়ে ধরতে হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, হাত পা ভারতবর্ষ সবসময়ই আছে, যদি কেউ ধরতে চায় ধরতে পারে, আলোচনা সাপেক্ষ কার পা ছবে। কারণ হাতে যদি ইনফেকশন থাকে আমার বডিতেও আসবে, সুতরাং হাতটাকে পরিষ্কার করতে হবে আগে। আচ্ছা, তাহলে জেমস বন্ডটা কে শেষ পর্যন্ত? জেমস বন্ড এই দেশের মানুষ, গণতন্ত্র, ডেমোক্রেসি ইজ দি বিগেস্ট জেমস বন্ড। গণতন্ত্র, এই দেশের মানুষ যারা ভোট দিয়ে একটা স্টেবল গভর্নমেন্ট তৈরি করেছে, সবাই যার জন্য তাহলে কি ইচ্ছান্বিত। সিআইএও ঘোল খেয়ে গেল অজিত দোভাল এবং নরেন্দ্র মোদীর বুদ্ধির কাছে? ঘোল কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। ঘোল যদি আপনি রেগুলার বেসিসে খান, আপনি খুব হেলদি থাকবেন। ভালো করে ঘোল খেলে শরীর ভালো থাকে। সিআইএ যদি ভালো রাখার জন্য তাদের ঘোল খাওয়ার প্রয়োজন হয়, খাবে। মানে সেই আমনা আমরা, দেখুন, সব শেষে কিন্তু সেই আমি আমার আমের গল্পেতে ফিরে আসছি আমরা। সুতরাং আম বাগানের বাইরে এবার আমাদের বেরোতে হবে। আমি অনেক বড় হয়ে গেছি, ছোটবেলায় আম বাগানে ছিলাম। ঘোল খাওয়াটা স্বাস্থ্য এবং শরীরের পক্ষে খুব ভালো। আমরা অনেক কিছু আলোচনা করলাম, যদিও গল্পের ছলে বর্তমান পরিস্থিতিকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু এখন সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশকে প্রমাণ করতে হবে যে শেখ হাসিনা ভারতে আছেন নাকি অন্য কোথাও আছে। শুধু শুধু কারোর কাছে পায়রা দিয়ে চিঠি পাঠিয়ে দিলে আজকে 2025 সালে যে সেটা একেবারে গর্তে গিয়ে পৌঁছবে, সেটা বোধহয় ভাবনাটা বড্ড ভুল করে ফেলেছেন মোহাম্মদ ইউনূস। তাই বোধহয় এখন অজ্ঞাত স্থানে একগাদা লোকের মাঝখানে গিয়ে শেখ হাসিনারই শরণাপন্ন হতে হয়। অনেক ধন্যবাদ সুভাষিস আপনাকে, খুব সুন্দরভাবে পুরো বিষয়টা আপনি তুলে ধরলেন। আমাদের নজর থাকবে একদিকে ভারতের নিরাপত্তা এবং তার পাশাপাশি শেখ হাসিনা সংক্রান্ত ইস্যু। ভারতের কাছে যেমন ভারতের নিরাপত্তাটা সব থেকে বেশি জরুরি, 140 কোটি মানুষের ভরসার যে জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে সেই বিষয়টা নিয়ে ভারত কি ভাবছে